দুজনেই দেশের কথা বলেছেন। রবীন্দ্রনাথের সোনার বাংলা ধারণায় আছে দেশ ও মাতৃকার প্রতি ব্যক্তি কবির অশেষ ভালোবাসা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আছে ব্যক্তির সীমানা ছড়ানো সামাজিক সার্থক চেতনার বহিঃপ্রকাশ। রবীন্দ্রনাথ নেশন কি প্রবন্ধে উল্লেখ করেছেন, নেশন একটি সজীব সত্তা, একটি মানস পদার্থ। তিনি বলেছেন, একটি হইতেছে সর্বসাধারণের প্রাচীন স্মৃতি সম্পদ, আর একটি পরস্পর সম্মতি একত্রে বাস করিবার ইচ্ছা, যে অখণ্ড উত্তরাধিকার হস্তগত হইয়াছে তাহাদের উপযুক্ত ভাবে রক্ষা করিবার ইচ্ছা। একত্রে দুঃখ পাওয়া, আনন্দ করা, আশা করা, এটাই আসল জিনিস। আনন্দের চেয়ে দুঃখের বন্ধন দৃঢ়। বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা কোনো একদিনের চিন্তার ফসল নয়। ধীরে ধীরে তিনি নিজেকে তৈরি করেছেন এবং বাংলাদেশ গড়ার স্বপ্ন হৃদয়ে ধারণ করেছেন। রবীন্দ্রনাথের নেশন ভাবনার সাথে বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনার যথেষ্ট মিল আছে। 1971-এর দুঃসহ দিনগুলোতে আমরা একে অপরের সাথে দুঃখের বন্ধনে জড়িয়েছিলাম। সেটাই বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক হয়ে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিল। বাঙালির রক্তের সাথে বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর রক্তেও বাংলার সবুজ প্রান্ত এবং নদ নদী লাল হয়েছিল। সুযোগ থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথ রাষ্ট্রনেতা হতে চাননি। রাজনৈতিক হিসেবে পরিচিত হবার কোনো বাসনাও তার মনে ছিল না। অথচ পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক সংকটে তিনি তার মতো করে অংশগ্রহণ করেছেন। সন্ত্রাসবাদে তার আস্থা ছিল না। অসহযোগ আন্দোলনে তার নেতিবাচক ভূমিকার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন। অথচ জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশ বর্বরতার প্রতিবাদে তিনি দেশবাসীর আত্মমর্যাদা রক্ষায় ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করেন। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় লিপিবদ্ধ করেছেন। হিন্দু মহাজন ও জমিদারদের অত্যাচারেও বাংলার মুসলমানরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই মুসলমানরা ইংরেজদের সাথে অসহযোগ করেছিল। তাদের ভাষা শিখবে না, তাদের চাকরি নেবে না, এই সকল করেই মুসলমানরা পিছিয়ে পড়েছিল। আর হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইংরেজকে তোষামত করে অনেকটা উন্নতির দিকে অগ্রসর হয়েছিল। যখন আবার হিন্দুরা ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন অনেকে ফাঁসি কাস্তে ঝুলে মরতে দ্বিধা করে নাই। জীবনভর কারাজীবন ভোগ করেছে ইংরেজকে তাড়াবার জন্য। এই সময় যদি এই সকল নিঃস্বার্থ স্বাধীনতা সংগ্রামী ও ত্যাগী পুরুষরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সাথে সাথে হিন্দু ও মুসলমানের মিলনের চেষ্টা করতেন এবং মুসলমানদের উপর যে অত্যাচার ও জুলুম হিন্দু জমিদার ও বেনিয়ারা করেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, তাহলে তিক্ততা এত বাড়ত না। হিন্দু নেতাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষ বসু এই ব্যাপারটা বুঝেছিলেন। তাই তারা অনেক সময় হিন্দুদের হুঁশিয়ার করেছিলেন। কবিগুরু তার লেখার ভেতর দিয়ে হিন্দুদের সাবধান করেছেন। একথাও সত্য, মুসলমান জমিদার ও তালুকদারেরা হিন্দু প্রজাদের সঙ্গে একই রকম খারাপ ব্যবহার করত, হিন্দু হিসাবে নয়, প্রজা হিসাবে। বঙ্গবন্ধুর এই অসামান্য পর্যবেক্ষণ যদি সত্য হতো, দেশবন্ধু নেতাজি ও রবীন্দ্রনাথের সাবধান বাণী যদি সে সময় নেতারা শুনতেন, তবে উপমহাদেশের ইতিহাস অন্যরকম হতো। অনেক রক্তপাত ও বাস্তব ত্যাগে এড়ানো যেত। বঙ্গবন্ধু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখতেন। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের 30 বছর পর বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম। পাকিস্তান আমলে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালনে সরকারের বাধা এবং 1967-তে বেতার টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করার প্রতিবাদে বাংলাদেশের সারস্বত সমাজ ও সংস্কৃতি কর্মীরা প্রতিবাদী হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ হয়ে ওঠেন আমাদের সংগ্রাম ও সাফল্যের আশ্রয়স্থল। মুক্তিযুদ্ধের সময়ও তার গান কণ্ঠে ধারণ করে আমরা শক্তি সঞ্চয় করেছি। বর্তমানে ছায়ানট ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ দেশব্যাপী কেবল রবীন্দ্রসঙ্গীত নয়, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীতের চর্চা, প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের বড় ভক্ত ছিলেন। তার পড়ার ঘরে হাতের কাছেই থাকত সঞ্চয়িতা। তিনি প্রায়ই তার বক্তৃতায় রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিতেন। তার প্রিয় গানের মধ্যে ছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, নিশিদিন ভরসা রাখিস হবেই হবে এসব। 1972 সালে মার্কিন সাংবাদিক ডেভিড ফ্রস্টের সাথে এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বলেছিলেন, 7ই মার্চ যখন আমি রেসকোর্স মাঠে আমার মিটিং শেষ করি, ওই মিটিংয়ে উপস্থিত 10 লাখ লোক দাঁড়িয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানকে স্যালিউট জানায় এবং ওই সময়ই আমাদের জাতীয় সঙ্গীত চূড়ান্ত রূপে গৃহীত হয়ে যায়। আমি জানতাম কি ঘটতে যাচ্ছে, তাই আমি 7ই মার্চ রেসকোর্স মাঠে চূড়ান্তভাবে ঘোষণা করেছিলাম, এটাই স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করার মোক্ষম সময়। আমি চেয়েছিলাম তারাই অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী প্রথমে আঘাত করুক, আমার জনগণ প্রতিরোধ করার জন্য প্রস্তুত। রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু দুজনেই অসাম্প্রদায়িকতার প্রতীক, কিন্তু আমাদের দুর্ভাগ্য রাজনৈতিক কূটকৌশলের কাছে অসাম্প্রদায়িক চেতনা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। বঙ্গবন্ধু আমাদের সংবিধানে রাষ্ট্রীয় 4 নীতির মধ্যেই তার সারা জীবনের সংগ্রামের মর্মবাণী লিপিবদ্ধ করে গেছেন। রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। সে সাথে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি, যিনি ধ্রুব তারার মতো আমাদের পথ দেখিয়ে চলেছেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রদ্ধেয় নমিত মজুমদার, তথ্য সমৃদ্ধ সারের বক্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবারে শুনব